এক ক্লাসে সিরাজউদ্দৌলা নাটকের সকল চরিত্রের যতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে পরীক্ষা আসার মতো এই সব কিছু আমরা A to Z একটা ক্লাসের মাধ্যমে শিখবো। সিরাজউদ্দৌলা নাটকে অনেকগুলো চরিত্র আছে যেগুলো সম্পর্কে আমরা জানিও না। মোহনলাল, মীরমর্দান, মিরন, ঘসেটি বেগম, এরপর হচ্ছে আমার রায়দুর্লভ, রাজবল্লভ, এরপর তোমার ইংরেজ, ওয়াটসন, ক্লাইভ, অনেকগুলো ক্যারেক্টার আমরা গোলাই ফেলি। আমি তোমাকে জাস্ট এই একটা ভিডিও তোমাকে প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদা করে আমি শিখাবো, যেগুলো তোমার এইচএসসিতে কমপক্ষে তুমি 4 থেকে 5 মার্ক পাবো। তোমার সিকিউ কতে আসবে, এমসিকিউতে আসবে, তোমার ভার্সিটি অ্যাডমিশন আসবে। জাস্ট এই একটা ক্লাস করো এবং এই পুরো স্লাইডটা ভাই তোমাদেরকে দিয়ে দিব। ভিডিওটা দেখো, তাহলে আমি বলবো তোমরা স্লাইডটা তোমরা কীভাবে পাবা। জাস্ট পুরো ক্লাসটা করো, তোমার এই নাটকের একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। এর পাশাপাশি একটু জানা রাখি, আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ, তোমরা যারা এইচএসসি 26-27 ব্যাচ আসো, পুরো বাংলার দায়িত্বটা, পুরো বাংলাতে 95+ পাওয়ানোর দায়িত্ব আমার। সো আমাদের অপরিচিতা বাংলা ব্যাচ যারা এখনো যুক্ত হয়নি, প্রথম কমেন্টে বিস্তারিত দেখে যুক্ত হয়ে যায়। কেমন আসো? আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। কেমন আসো? আমাদের আজকে যে সিরাজউদ্দৌলার অল ইনফরমেশন। তাহলে প্রথমে যে আমরা সিরাজউদ্দৌলা সম্পর্কে জানি, ভিডিওটা একটু লং হবে। যারা 26-27 ব্যাচ আসো, ভিডিওটা যদি টাইম লাইনে শেয়ার করে রাখো, পরীক্ষার আগে হলেও তুমি ভিডিওটা একবার দেখে যাও, দেখবে এখান থেকে যেমনি প্রশ্ন আসুক তুমি পারবা। যারা ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখতেছে আবু সুফিয়ান শরীফ, লাইক দিয়ে রাখো, নাহলে অনেকগুলো ভিডিওর মাঝে হারিয়ে যাবে। কেমন আসো? আসো তাহলে আমরা জানবো এখন সিরাজউদ্দৌলা সম্পর্কে। প্রথম কথা, সিরাজউদ্দৌলার পিতার নাম কি? পিতার নাম হচ্ছে আমার জয়নুদ্দিন, এবং মাতার নাম কি? মাতার নাম হচ্ছে আমিনা বেগম, সে জ্যৈষ্ঠ পুত্র। তার জন্ম কত সাল? 1733 সাল। তাহলে সিরাজের জন্ম কত সাল? সিরাজের জন্ম হচ্ছে আমার 1733 সাল। সিংহাসন আরোহণ করেন 1756 সালে। কত বছর বয়সে? 23 বছর বয়সে। সিরাজের পূর্ণ নাম কি? সিরাজউদ্দৌলা শাহ কুলিকা মির্জা মোহাম্মদ হায়বাত জঙ্গ বাহাদুর, পরীক্ষাতে আসে। আর তার নবাবী নাম কি? নবাবী নাম মানে কি? নবাবী নাম হচ্ছে সে যখন রাজপ্রাসাদে মানে মসজিদে বসতো বা ঢুকতো রাজপ্রাসাদে, তখন ওই যে ঘোষণা দিত না, এখন নবাব আসছে, ওই কি নামে ঘোষণা দিত? নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলিকা মির্জা মোহাম্মদ হায়বাত জঙ্গ বাহাদুর, এইভাবে ঘোষণা দিত। আর তার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। দেশ রক্ষার স্বার্থে মির্জাফর, জগৎ শের, রাজবল্লভ ও মিসাদকে পবিত্র কোরআন এবং তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে শপথ করান। কলকাতা অভিযানে ইংরেজদের দুর্গ ধ্বংস করেন। কলকাতার নাম পরিবর্তন করে সিরাজউদ্দৌলা কি নাম রাখে? এটা পরীক্ষা দেবে। সবাই একটু কমেন্টে লিখিত, আমরা যারা ক্লাসটা করতেছে একটু প্র্যাকটিসিং মোড, পারলে এই জিনিসগুলো নোট করে, আমি যেহেতু পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে একটু মনে রাখো। কেমন আসো? তাহলে পরিবর্তন করে কি রাখেন বলতো? আলীনগর তার নামটা রাখে। 1756 সালে 19 জুন এটা করে। আর আলীনগরের দেওয়ান নিযুক্ত করে কাকে? মানিক সাদকে। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র। কেমন? এটা পরীক্ষাতে আসবে। আচ্ছা, আমি আবার বলছি ভিডিওটা একটু লং হবে, কারণ ভাই প্রতিটা লাইন, প্রতিটা ক্যারেক্টারকে ধরে ধরে পড়াবো, সেটা নিজেদের টাইম লাইনে রেখে দিও। কেমন? ওকে আসো। এরপর হচ্ছে সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো, একজন সামন্ত নবাব হয়েও জনতার শক্তিতে জাগ্রত হয়ে, এটা পরীক্ষাতে আসে। সামন্ত নবাব হেনতেন আসে, জাস্ট মনে রাখবা। সিকান্দার আবু জাফর এই নাটকে সিরাজউদ্দৌলাকে দৃঢ় চরিত্রের অধিকার দরকার নেই। এটা পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়, পরীক্ষাতে এটা আসবে। সিরাজউদ্দৌলা কোথায় বন্দী হয়? ভগবান গোলায়। কার হাতে? মীর কাসেমের সৈন্যদের হাতে। নবাবের ক্ষমতা না থাকার কারণ? নিকটস্থরা প্রতারক। কারণ নবাবের যখন ক্ষমতা নেই, কারণ তার চারপাশে যারা এটা প্রতারক আসল। এরপরে সিরাজ নিয়তি নির্ধারণ অনিবার্য পরিণতির শিকার, কারণ আপন লক্ষ্য ও আদর্শ অবিচল থেকেছেন, আয়োজন সত্ত্বেও পরাজয় ঠেকাতে ব্যর্থ হয়েছে। ওকে ফ্রেন্ড। এরপর হচ্ছে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ আমি এগুলো মার্ক করে দিছি। এরপর হচ্ছে সিরাজউদ্দৌলা মোহাম্মদী ব্যাগ, সিরাজউদ্দৌলার খুনি মানে, তাহলে সিরাজউদ্দৌলা হত্যা করে কে? মোহাম্মদী ব্যাগ। কত টাকার বিনিময়ে? 10,000 টাকার বিনিময়ে। কত টাকা অ্যাডভান্স নিছে? কে বলতে পারবা? কে বলতে পারবো বলো তো? কমেন্ট একটু জানাতো ভাই, কত টাকা অ্যাডভান্স নিছে? 5,000 টাকা অগ্রিম নিছে। হ্যাঁ, মিরনের আদেশে, এটা পরীক্ষাতে আসে। এই যে সিরাজউদ্দৌলাকে হত্যা করছে কে? মোহাম্মদী ব্যাগ। কার আদেশে? মিরনের আদেশে। যদি বলা হয় কার প্ররোচনায়, মাথায় রাখবো, যদি বলে আদেশ তাহলে মিরন, যদি বলে কার প্ররোচনা সেটা হবে আমার ক্লাইভ, সেটা হবে কি বলতো? সেটা হবে ক্লাইভ। ক্লাইভের প্ররোচনায় হত্যা করে। হ্যাঁ, কোথায়? জাফরগঞ্জের কয়েদখানায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে, এরপরে ছুরি দিয়ে আঘাত করে। কেমন আসলে? 2রা জুলাই 1757 সালে বাংলাদেশের স্বাধীন নবাব মারা যায়। তাহলে 2রা জুলাই, সবাই একটু সালটা একটু লিখিত, 2রা জুলাই 1757 সালে। কেমন আসলে? সিরাজউদ্দৌলার মৃত্যু দৃশ্য তার স্ত্রী লুৎফা আসা দরকার নেই। সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গে মসজিদ তৈরির নির্দেশ দেন। ওকে। সিরাজউদ্দৌলা মতিঝিলের জলসা চিরকালের জন্য ভেঙে দেন। ওই যে মতিঝিলের জলসার দিকে ঘষিটি জলসা ছিল, এটা ভেঙে দেয় চিরকালের জন্য। তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। তিনি নারায়ণ সিং এর পলাশিতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়, এটা সিরাজউদ্দৌলা বলছে। কেমন আসো? আচ্ছা, সিরাজউদ্দৌলা সম্পর্কে আমরা যা জানছি আসো আবার একটু বলি। আমাদের আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, সিরাজউদ্দৌলা, লুৎফা, ঘসেটি বেগম, প্রতিটি ক্যারেক্টার, মীর জাফর, এরপর মিরন, প্রতিটি ক্যারেক্টার আমরা জানবো। ভিডিওটা লং হবে, আমরা একটু মনোযোগ দিয়ে আমরা একটু ক্লাসটা করবো। কেমন? পুরোটা নাটক তোমাদের দেখবে রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? ওকে। আচ্ছা, যারা আমাদের অপরিচিতা বাংলা ব্যাচে এখনো যুক্ত হয়নি, প্রথম কমেন্ট থেকে যুক্ত হয়ে নিও। পুরো বাংলা প্রথম দ্বিতীয় পত্র, গদ্য পদ্য, নাটক, উপন্যাস, ব্যাকরণ, নির্মিতি A to Z শেষ করার দায়িত্ব আমার, বাংলাতে প্লাস পাওয়ার দায়িত্ব আমার। তুমি সিকিউ কিভাবে লিখবা, কিভাবে লিখলে মার্ক দেবে, পুরো A to Z ভাই তোমাকে একটা কোর্সের মাধ্যমে শেষ করাবো। এই যে 26 ব্যাচ 27 ব্যাচ যারা যুক্ত হবে, জাস্ট এই নাম্বারে বিকাশে বা নগদে 750 টাকা সেন্ড মানি করে আবু সুফিয়ান পেজ একটা স্ক্রিনশট দাও। অথবা আমি যারা এই ভিডিও থেকে দেখছো তাদের জন্য আমি 20 টাকা ডিসকাউন্ট, চকলেট খাওয়ার জন্য 730 টাকা সেন্ড মানি করে ভাইকে তুমি আবু সুফিয়ান পেজের মধ্যে তুমি স্ক্রিনশট দিও। কেমন আসো? আচ্ছা, এরপর হচ্ছে আমরা জানার জন্য মীর জাফর সম্পর্কে আমরা জানবো। মীর জাফর, আমরা সবাই মীর জাফরের চিনি। এই মীর জাফর প্রকৃত নাম মীর জাফর আলী খান।
তিনি ছিলেন বিশ্বাসঘাতক, তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, তাকে সিপাহ সালার বলা হতো। তাহলে মীর জাফরকে কি বলা হতো? সবাইকে আমরা কমেন্টে লিখিত, সবাইকে আমরা কমেন্টে লিখি। মীর জাফরকে বলা হতো আমার সিপাহ সালার। মীর জাফরকে কি বলা হতো? সিপাহ সালার বলা হতো। এই মীর জাফর কোত্থেকে আসছিল? পারস্য থেকে আসছিল। কোত্থেকে? পারস্য থেকে ভারতবর্ষে এসেছিলেন। একদিনের জন্য হলো মস্তদ বসার স্বপ্ন দেখতেন। এই লাইনটা প্রায় পরীক্ষাতে আসে। একদিনের জন্য হলো কি মস্তদ বসার স্বপ্ন দেখতেন। এটা হচ্ছে আমার মীর জাফর। মীর জাফর ইংরেজদের সঙ্গে হাত মেলালো ক্ষমতার লোভে, বিদ্রোহী সেনাপতি অথচ ওমেন থেকেও কাওয়ার্ড ক্লাইভ মীর জাফরকে ব্যঙ্গ করে উক্তিরে করেন। চুক্তি অনুযায়ী মীর জাফরকে মস্তদে বসানো রাজ্য চালাবে কোম্পানি। আল্লাহর কালাম সুয়ে ওয়াদা করেছিলেন কে? মীর জাফর। হ্যাঁ, এরপর হচ্ছে মীর জাফর বাংলার মস্তদের জন্য ক্লাইভের কাছে ঋণী। এরপর মীর জাফরকে কি বলা হতো? ক্লাইভের গাদা। কনফার্ম পরীক্ষাতে আসবে, সবাই একটু কমেন্টে আমরা লিখি। মীর জাফরকে কি বলা হতো? ক্লাইভের গাদা বলা হতো। কাকে? মীর জাফরকে কি বলা হতো? ক্লাইভের গাদা বলা হতো। এরপর হচ্ছে আমার ঘসিটি বেগম। এই যে দেখো তো, ঘসিটি বেগম তোমরা চিনো না? যারা ভিডিওটা এই পর্যন্ত আসার পরেও তোমার কোনো ফ্রেন্ডকে এখনো মেনশন করো নাই, ক্লাসটা টাইমলাইনে শেয়ার করো নাই, তোমাদের প্রত্যেকের শাশুড়ি এটা হবে। আমি কি লিখিয়ে দিলাম তোমাদের, যারা এখনো ভিডিওটা শেয়ার করো নাই, ভিডিও শেয়ার করে বাকিদেরকে মেনশন করে দাও, তাহলে তোমাদের শাশুড়ি কিন্তু এটা হবে। ঘসিটি বেগমের মতো আলীবর্দীখার প্রথম কন্যা, এবং তার আসল নাম কি? ঘসিটি বেগম না, আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। কেমন? সিরাজউদ্দৌলার খালা, শকত জঙ্গের পালক মাতা সব। বড় হয়ে ঘসিটি বেগমের সৌভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়াকে সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। এরপরে তুমিও কম সাপুনি নও, এটা কে বলছে? এটা বলছে ঘসিটি বেগম আমিনা বেগমকে উদ্দেশ্য। আমিনা বেগমকে সিরাজের মা, হ্যাঁ, তার বড় বোনের কিছু, তুইও কম সাপুনি নও। কেমন আসো? এরপর সিরাজের পতন কে না চায়? তোমার ক্ষমতা ধ্বংস হবে, কে বলছে? সিরাজ। মতিঝিল ছেড়ে এক পা নড়বো না, এগুলো কে বলছে? সিরাজ। একটা জিনিস বলে রাখি ভাই, তোমাদেরকে প্রতিটা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই ভিডিওতে তোমাদেরকে ভাই পড়াচ্ছি। হ্যাঁ, আর প্রতিটা ক্যারেক্টারের উক্তি, কোনটা সিরাজের উক্তি, কোনটা মীর জাফর, এটার জন্য ভাই ইউটিউবে আলাদা একটা ভিডিও আপলোড করা আছে, একটু দেখি না। আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেল প্লেলিস্ট একটু দেখি না। কেমন আসো? আচ্ছা, এর পাশাপাশি একটু বলে আমাদের এক্সাম ব্যাচ, ইবি এক্সাম ব্যাচ, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, শিক্ষামন্ত্রী মিলনের আমলে পরীক্ষা দিবা, এর আগে তুমি এই এইচএসসির বোর্ড মানে এইচএসসি স্ট্যান্ডার্ড কিছু এক্সাম বাসায় দিলে তোমার এইচএসসি এক্সামটা ভালো হবে। নাহলে অনেক পড়ছো কিন্তু এক্সাম না দিয়া পরীক্ষাটা ভালো করতে পারবো না। তো তোমাদের জন্য আমাদের একটা ইবি এক্সাম ব্যাচ, যেখানে ইংলিশ, বাংলা, আইসিটি এই তিনটা 500 মার্কের প্রতিটা পেপার আমরা এক্সাম দেবো, বাসায় বসে এক্সাম দিবা এবং পেপার আমাদের কাছে সাবমিট করবা। আমাদের টিম তোমার খাতা দেখে তোমাকে জানাবে তুমি কত মার্ক পাইছো, তুমি কোথাও কোথাও ভুল করছো, এবং প্রতিটা পার্ট খাতা দেখে দেখে তোমাকে জানাবে। তাহলে বুঝতে হবে তোমার এ প্লাস পাওয়ার জন্য আর কতটুকু প্রিপারেশন নিতে হবে। একদম বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম হবে, একদম প্রতিটা সেট বিস্তারিত প্রথম কমেন্ট থেকে দেখে নিয়ে এক্সামে 499 টাকা, এই নাম্বারে 499 টাকা সেন্ড মানি করে আমাদের পেজে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি স্ক্রিনশট দিও। কেমন? ওকে। আচ্ছা, এরপরে আবার আমরা জানবো হচ্ছে তোমার লর্ড ক্লাইভ, হ্যাঁ, যেটা সম্পর্কে অনেক ইনফরমেশন পরীক্ষাতে আসে। মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষ। তাহলে লর্ড ক্লাইভ কত বছর বয়সে ভারতবর্ষে আসে? 17 বছর বয়সে ভারতবর্ষে আসে। হ্যাঁ, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জানা না সওয়ারি বা ছদ্মবেশী ইংরেজ প্রতিনিধি লর্ড ক্লাইভ এবং ওয়াটস। ওকে, লর্ড ক্লাইভ এবং ওয়াটস, এটা ছদ্মবেশী। এটা কিসের ছদ্মবেশী? নারীর ছদ্মবেশী মিরনের আবাসে গিয়েছিল কে? এই লর্ড ক্লাইভ। নবাবের রাজকোষ লুট করে ক্লাইভের বাগে 21 লাখ টাকা পায়। ওই যে নবাবের রাজকোষ যখন লুট করে তখন ক্লাইভ পেয়েছে কত লাখ টাকা? 21। বুঝো তুমি 1757 সালে 21 লাখ, তুমি বুঝো 1757 সাল। তুমি জাস্ট এটাই চিন্তা করো, ছোটবেলা তোমার স্কুলে যেতে কয়টা দিত? আমার আম্মা আমার 2 টাকা দিত, পরে 5 টাকা দিছিল। প্রথমে ক্লাস 2 থেকে 2 টাকা দিত, এরপরে যখন ক্লাস 5 উঠছে তখন 5 টাকা দিত। হ্যাঁ, 2000 কত সালে জানি এগুলা, 27 সালে এরকম সালের দিকে হবে। তুমি যখন স্কুলে পড়তা তখন মানে ওই যুগের 5 টাকা এই যুগের 50 টাকারও বেশি, আর ওই যুগের 21 লাখ টাকা এই যুগতে 21, মানে ও মা গো বুঝো তুমি 21 লাখ টাকা পড়ে তার বাগে। এরপরে নারায়ণ সিংকে সে গুলি করে হত্যা করে 1774 সালে আত্মহত্যা করে হাতে মারা যায়। তার যে কাহিনী, এই লর্ড ক্লাইভ হাতে 2 বার আত্মহত্যা করতে গেছে, গুলি এভাবে গুলি শুট করে গুলি তার মাথার মধ্যে দিচ্ছে, পুরা মানে লোড করেন না গুলি, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আল্লাহ মানে গুলি তার গুলি দিয়ে পিস্তল দিয়ে বের হয়নি, বাঁচি গেছে, 2 বার আত্মহত্যা করতেছে। পরে আত্মহত্যা করে মরে গেছে 1774 সালে। শুধু আর কি বাংলাদেশের মানে এই উপমহাদেশকে ধ্বংস করে গেছে আর কি। এরপর আমিনা বেগম, সিরাজউদ্দৌলার মাতা, নবাব আলীবর্দীখার কনিষ্ঠ কন্যা, সিরাজউদ্দৌলার মাতা। স্বামীর নাম জয়নুদ্দিন, তার সন্তান ছিল জ্যৈষ্ঠ পুত্র সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা, কনিষ্ঠ পুত্র মির্জা হামিদি। একরামউদ্দৌলার আবার ওই যে ঘসিটি বেগম পালক আনছিল, এবং সে তোমার কি বসন্ত রোগে মারা গেছে, এটা মাথায় রাখবে। কেমন আসো? এরপর হচ্ছে তোমার এই আছে কি মিরন কি? মিরন হচ্ছে মীর জাফরের ছেলে। এই মিরন আমরা সবাই চিনি। মিরনের ছবি এটা কেন? কারণ এই মিরন হচ্ছে তোমার নাচ গানে মশগুল থাকতো, নাচতো, গাইতো, এভাবে খাইতো, নারী নিয়া, হ্যাঁ, নারী লুপসা, মদ, লালসা, নাচ গান এগুলোর মধ্যে লিপ্ত থাকে। এই জন্য মিরনের সেইটা। কেমন আসো? এই যে তার আদেশে সিরাজউদ্দৌলা এবং তার ভাই মির্জা হামিদকে হত্যা করা হয়। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের হাতে ধরা পড়ে গেল, আমরা জানি। মীর জাফর আলী খান সিরাজের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন, নবাবকে জানায়, কে? মিরন জানায়। এরপর তোমার অপরাহ্নের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি, মানে মিরন আর কি সিরাজে বলছে যে মীর জাফর নবাব তোমাকে হত্যা করার হুকুম দিছে। হ্যাঁ, আসো। এরপরে সিরাজ নিজের মীর জাফরের জারি করা মৃত্যুদণ্ডের আদেশ দেখতে চাইলে মিরন উক্ত করে আসামিকে আবার সে অধিকার থাকে নাকি, মানে বলছে যে মীর জাফর যে আমার হত্যার আদেশ দিছে, দেখে আমার দেখাও তো আসামির কে এটা দেখার অধিকার আছে নাকি। কেমন আসো? এরপরে আল্লাহর কাছে মাফ চেয়ে না শয়তান, উক্তিটি মিরনের, মানে সিরাজউদ্দৌলা বলছে শয়তান আল্লাহর কাছে মাফ চায় না, তুই তোর মরে যাবি। এখানে শয়তান নবাব, ঘসিটি বেগমও নবাবকে শয়তান বলে অভিহিত করেছেন। তাহলে ঘসিটি বেগমও নবাবকে শয়তান বলছে, মিরনও নবাব কি বলছে? শয়তান বলছে। এরপরে বিশ্বাসঘাতক রায়দুর্লভকে বিহারের ডেপুটি গভর্নর জান কিরামের ছেলে।
রায় দুর্লভ। তিনি ছিলেন উড়িষ্যার পেশকার, পরে দেওয়ানি প্রাপ্ত হয়। হ্যাঁ, অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড, পরবর্তীতে মিরন এই রায় দুর্লভের মৃত্যুদণ্ড দিয়েছে অর্থ আত্মসাতের অভিযোগে। হ্যাঁ, ছদ্মবেশী মিরনের দরবারে প্রবেশ করে রায় দুর্লভ। তাহলে দেখো আমরা লর্ড ক্লাইভ আর ওয়াটস ওরা মিরনের দরবারে মিরনের দরবারে তারা কি ছদ্মবেশে প্রবেশ করে, আর এই রায় দুর্লভ তোমার মিরনের দরবারে ছদ্মবেশে প্রবেশ করে। কেমন আসো? আমাকে আপনি নৃত্যগিরি সুদের একেবারে দরকার নাই। এরপরে চারিদিকে শুধু অবিশ্বাস, এই লাইনটা কনফার্ম পরীক্ষাতে আসবে। চারিদিকে শুধু অবিশ্বাসের ষড়যন্ত্র, এই লাইনটা কার? এই লাইনটা হচ্ছে রায় দুর্লভের। এটা রায় দুর্লভ বলছিল আসো। এরপরে রায় দুর্লভের রাজবল্লভ, রাজবল্লভকে সিরাজউদ্দৌলা চক্রান্তের একটা অন্যতম একজন, ঢাকা বিক্রমপুরের লোক রাজবল্লভ ঢাকায় জাহাজি পোস্ট বিভাগের কেরানীয়। ওকে, এরপর হচ্ছে তিনি দলিলে সর্বশেষ স্বাক্ষর করেন। এটা অনেক গুরুত্বপূর্ণ। ওই যে সিরাজুদ্দৌলার বিরুদ্ধে যে দলিলটা করেছে না, তারা একটা দলিল করছে না, ওই দলিলের সর্বশেষ স্বাক্ষরটা দিছে কে? সেটা হচ্ছে আমার রাজবল্লভ। মির্জাফর মসনদ আরোহণ করলেও রাজ্য চালাবেন কোম্পানি, এটা প্রথম বুঝতে পারে কে? রাজবল্লভ। কেমন আসো? এরপর হচ্ছে আমার রাজবল্লভের পর আর কি আছে দেখি। এরপর হচ্ছে মোহাম্মদী বেগ, যে তোমার সিরাজউদ্দৌলাকে হত্যা করে। কত টাকার বিনিময়ে? 10,000 টাকার বিনিময়ে। অ্যাডভান্স দিয়েছে 5,000 টাকা লর্ড ক্লাইভের প্ররোচনায় বা হুকুমে। কেমন আসো? ক্লাইভ তাকে হুকুম না, সরি এটা হবে মিরনের প্ররোচনায়। দাঁড়া এখানে মানে একটা ভুল আছে, এটা টাইপিং মিস্টেক আছে। এটা হবে ক্লাইভের প্ররোচনায়, মিরনের আদেশে। হ্যাঁ, মিরন রাজার ছেলে, মির্জাফরের ছেলে, মিরন আদেশ দিছে আর ক্লাইভ প্ররোচনা করছে, এটা ভুল আছে। ক্লাইভের প্ররোচনায় মিরনের আদেশ হবে। কেমন? নবাব খুন করে। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইল, সে নবাবকে লাঠি লাগাতে ফেলে দেয়, ছুরি লাগাতে হত্যা করে। এর মধ্যে চরম বর্বরতা হচ্ছে। নবাবের পিতা তাকে নিজ সন্তানের মতো লালন করেন। হ্যাঁ, তোমরা যারা আমার এই যে ইয়ের কাহিনীটা পড়ো নেই, সিরাজউদ্দৌলা নাটকটা পুরোপুরি দেখো না, আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকো, প্লে লিস্ট করা আছে সিরাজউদ্দৌলা নাটকটা, দেখিনি। উপরে একটা লাইভ শোর মধ্যে আমি পড়াইছি সিরাজউদ্দৌলা নাটকটা। কেমন আসো? এরপর হচ্ছে কি উমিসাদ হচ্ছে দ্বৈত আচরণকারী, খাদেম ও দৌলতের পূজারী, দলিলের ব্যবসা করতো। এটা পরীক্ষাতে আসে। সে লাহোরের অধিবাসী, শুধু লাহোর থেকে আসছিল, এবং সে শিখ সম্প্রদায়, তার ধর্ম বলো বা তার সম্প্রদায় বলো, সেটা কি শিখ সম্প্রদায় ছিল। কেমন আসো? এরপরে উমিসাদ ইংরেজের স্বার্থ অভিন্ন, কারণ দুজনের বহিরাগত, দুজনের উদ্দেশ্যে অর্থ উপার্জন করা। রায় দুর্লভ তাকে জাহেল মূর্খ বলছে। এই লাইনটা থেকে কনফার্ম পরীক্ষাতে আসবে তোমাদের এইচএসসি প্লাস ভার্সিটি অ্যাডমিশন দুইটা জায়গাতে আসবে। হ্যাঁ, একটু মনোযোগ, এটা একটু সবাই একটু লিখিও, পারলে একটু সবাই একটু লিখিও। রায় দুর্লভ তাকে কি বলছে? জাহেল মূর্খ। রায় দুর্লভ তাকে জাহেল মূর্খ বলছে। ক্লাইভ তাকে বলছে এই যুগের সেরা বিশ্বাসঘাতক। কে বলছে? ক্লাইভ। হ্যাঁ, এরপরে মীর জাফর তাকে কি বলছে? কালকে উঠে বলছে। তিনটা ইনফরমেশন পরীক্ষাতে আসেন। সিরাজউদ্দৌলা নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই তোমার কি রাহুগ্রস্ত হবে, অত্যন্ত বিপন্ন হবে। উমিসাদ পাগলের মতো চিৎকার করে টাকা না পেয়ে, ওই যে তার লগে বাটপারি করছে কে? লর্ড ক্লাইভ। তার 30 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু একটা ভুল দলিলে সাইন করেছে। আসো, এরপরে জগৎ শেঠ, ষড়যন্ত্রকারী অন্যতম জগৎ শেঠ, এটা হচ্ছে তার একটা উপাধি, এটা তার নাম না। তার আসল নাম হচ্ছে কি? তার আসল নাম হচ্ছে তার আসল নাম হচ্ছে ফতেহ সাদ বা ফতেহ আলী সাদ বলে আর কি তার প্রকৃত নাম। হ্যাঁ, তার ধর্ম ছিল তোমার জৈন ধর্ম। কি ধর্ম? জৈন ধর্ম। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার 1723 সালে সম্রাট মাহমুদ শাহ ফতেহ সাদকে জগৎ শেঠ উপাধিটা দেয়। কেমন? জগৎ শেঠের মধ্যে নন্দকুমারের অদৃষ্ট বিপন্ন ঘনিয়ে এসেছে। এই প্রতিটা ইনফরমেশন তোমরা দেখে রাখিও। এরপর হচ্ছে আমার লুৎফুন্নেসা। আহা কি তার ভালোবাসা, মাথায় রাখবে। এই লুৎফুন্নেসা যখন নবাব সিরাজউদ্দৌলা, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা ক্লাসটা দেখলে বুঝতে পারে কি তার ভালোবাসা। লুৎফুন্নেসা, সিরাজউদ্দৌলা মারা যায়, সিরাজউদ্দৌলা যখন তার নবাবী চলে যায়, যখন সিরাজউদ্দৌলা চলে যায়, সিরাজউদ্দৌলা যখন পালাই যায়, লুৎফুন্নেসা বলছিল নবাব আপনাকে আমি একা যেতে দেবো না, আমি সাথে যাব। বলছে লুৎফা যাইস না, আমি জানি না আমি ভবিষ্যৎকে যে কোনো মুহূর্তে মারা যাবো, না আমি আপনাকে ছাড়া যাবো না, আপনার সাথে আমি যাব, আমাকে যেতেই হবে, আমাকে আপনার নিতেই হবে। কি তার ভালোবাসা, লুৎফার ভালোবাসা। এই লুৎফা যখন নবাব মারা গেছে, মীর জাফরের ছেলে মিরন তাকে বলছে নবাব তো নাই, আমার বিয়ে করে। আবার লুৎফা ছিল অনেক সুন্দরী, তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী ছিল লুৎফুন্নেসা। কি তার সৌন্দর্য, এত সুন্দর একটা রমণী, এত সুন্দর একটা মেয়ে। মিরন তো কি নবাব, এখন মীর জাফরের ছেলে মিরন, ক্ষমতা তার হাতে। মিরন যখন বলছে আমাকে বিয়ে কর, তখন এই লুৎফুন্নেসা বলছে আমি চিরকাল হাতের পিঠে চড়েছিলাম, সে আমি কি করে গাধার পিঠে চড়বো? মানে আমার নবাব ছিল হাতি, তোর মতো গাধার পিঠে আমি চড়বো কিভাবে? এই মিরন আজীবন সিরাজউদ্দৌলার কবরের পাশে ছোট্ট একটা বাড়ি বানায়, ছোট্ট একটা টিনের ঘর বানায়, সালের ঘর বানায়, এই বাড়িতে তার আজীবন কাটাইছে। সিরাজের স্মৃতিটুকু নিয়ে, শেষ স্মৃতিটুকু নিয়ে, তবুও কাউকে বিয়ে করে নেই। এই লুৎফা তার এই দেহটাকে কোনো পুরুষের সংস্পর্শে হাত যেতে দেয়নি। এই সিরাজউদ্দৌলার কবরের পাদদেশে ছোট্ট একটা বাড়ি বানায় তার বাকি জীবন কাটাইছে। কি তার ভালোবাসা। হ্যাঁ, তাদের বিয়ে কত সালে? 1746 সালে। আমার প্রশ্ন, কে বলতে পারবা এই লুৎফুন্নেসা কত বছর বয়সে বিয়ে করেন? এই লুৎফুন্নেসা কত বছর বয়সে বিয়ে করে? ওই যে মনে আছে 1733 সালে জন্ম, 1746 সালে বিয়ে। তাহলে কত বছর বয়সে বিয়ে করে? 13 বছর বয়সে বিয়ে করে। বোকার দল কোথাকার। 1733 সালে কার জন্ম? সিরাজউদ্দৌলার জন্ম। তাহলে 1733 সালে যারা সিরাজউদ্দৌলার জন্ম হয়, 1746 সালে যদি বিয়ে করে, 13 বছর বয়সে সিরাজউদ্দৌলা বিয়ে করে। আর তোমার 18 বছর বয়স, 19 বছর বয়স, 20 বছর বয়স, তুমি এখনো বিয়ে করতে পারলো না। সি। ওই যে মেয়েরা যারা আছো, তোমাদের যে বয়স হয়েছে, দেখো 15 বছর বয়স শুনিয়া মামার মন বার হয়ে গেছে। কল্যাণের বয়স 15 বছর, এটা শুনে মামার মন বার হয়ে গেছে। মাগো এই বুড়ি মেয়ে এনে আমার বাগিনের লোকে বিয়ে করাবো। আর তোমার বয়স 20 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করা নেই। মামা যদি থাকতো তোমারে কইতো না আসসালামু আলাইকুম খালাম্মা কেমন আছেন, আপনার ছেলে মেয়ে করে, তো তোমারে কইতো, মেয়েদেরকে বলতে কথা।
কেমন আসো? এরপরে ব্যক্তি সিরাজ ও লুৎফর মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল রাজত্বের দেয়াল, কেমন আসো? সিরাজকে বন্দী করে আনা হয় মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে বন্দী করে আনা হয় ঢাকাতে। 1757 সালের 25 জন স্বামীর সাথে অজানায় বেরিয়ে পড়ে। অন্ধকারে ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই নবাব, লুৎফুন্নেসা বলছে, কেমন আসো? এরপরে প্রত্যেকটা ক্যারেক্টারের উক্তি থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, কোনটা সিরাজের উক্তি কোনটা লুৎফর উক্তি নিয়ে একটা ভিডিও আছে, ভাইরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও, কেমন আসো? এরপরে এই মীর মর্দানকে মাথায় রাখবেন, নবাবের সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি, সর্বাধিক সবচেয়ে বেশি বিশ্বস্ত ব্যক্তিকে মীর মর্দান, এরপরে মোহনলাল, আগে মীর মর্দান। দ্য ব্রেভেস্ট সোলজার কাকে বলা হতো? এই মীর মর্দানকে বলা হতো দ্য ব্রেভেস্ট সোলজার। এরপর উক্তিগুলো আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না, মীর মর্দানের উক্তি। ইংরেজদের ঘায়ল করতে মোহনলাল, সাফরে আর আমার বাহিনী যথেষ্ট, মীর মর্দান বলছিল। পলাশির প্রান্তের গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে। মীর মর্দানের বাহিনী রয়েছে 5000 ঘোড়সওয়ার আর 8000 পদাতিক, তাহলে ঘোড়া আছে 5000 আর 8000 পদাতিক সৈন্য, কেমন আসে? এটা মীর মর্দানের উক্তি। এরপর হচ্ছে মোহনলাল সম্পর্কে, অন্যতম বিশ্বস্ত সেনাপতি, শওকত জংয়ের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলো নবাবের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হন তিনি। আচ্ছা, মোহনলাল বন্দী হয়ে তাকে গুলি করা হয়, মানে যখন তোমার মোহনলাল বন্দী হয়েছে তখন তাকে গুলি করা হয়, কর্নেল ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়, কেমন আসো? ও আচ্ছা, এর আরেকটি ইনফরমেশন, মীর জাফরের বিশ্বস্ত গুপ্তচর ওমর বেগ জমাদারকে খুন করছিল এই মোহনলাল, কেমন আসো? এরপরে তোমার নারায়ণ সিং বা রাইসুল জুহালা, যে ছিল তোমার নবাবের গুপ্তচর, কি ছিল নবাবের গুপ্তচর? রাইসুল জুহালা মানে জাহেলদের রইস বা মূর্খদের সর্দার, সে ছিল রাজা রাম সিংহের ছোট ভাই, বা নারায়ণ সিং সিরাজের প্রধান গুপ্তচর ছিল, কেমন? ক্লাইভের নির্দেশে তাকে গুলি করে হত্যা করা হয়। রাইসুল জুহালা চরিত্রের মাধ্যমে নাট্যকারের মধ্যে অবতারণা করেছেন হাস্যরসের। সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ বুদ্ধি গুলিয়ে যেতে পারে, উক্তিটি নারায়ণ সিং এর। ক্লাইভ টান মেরে পরচুলা খুলে ফেলে রাইসুল জুহালার, কেমন? রাইসুল জুহালা তোমার পরচুলা বলে ছদ্মবেশী থাকতো, ক্লাইভ টান মেরে এটা খুলে ফেলছিল, কেমন আসো? এরপরে সে কি বেইমানের চেয়ে খারাপ, তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে, কে বলছিল? নারায়ণ সিং বলছিল। এই দেশ থেকে এই দেশকে ভালোবেসেছি, গুপ্তচর কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে, কে বলছিল? সিরাজউদ্দৌলা বলছিল, কেমন আসো? তাহলে এগুলো হচ্ছে নারায়ণ সিং বা রাইসুল জুহালার কথা। এরপরে তার আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এই যে রাইসুল জুহালাকে গসির বেগমের কাছে জবরদস্ত শিল্পী হিসেবে পরিচয় দিয়েছিলেন কে? তোমার গসির বেগম, সরি উমিসাদ, হ্যাঁ, তাকে জবরদস্ত শিল্পী হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। এরপর হচ্ছে মানিকচাঁদকে ওই যে আলীনগরের দেওয়ান নিযুক্ত করে, কলকাতার নাম পরিবর্তে আলীনগর আছে, আলীনগরের দেওয়ান নিযুক্ত করে 1756 সালে। ষড়যন্ত্রের কারণে সিরাজ তাকে কারাগারে পাঠান এবং 10 লাখ টাকা মুস্তাকের মাধ্যমে তাকে মুক্তি দেন, কেমন আসো? এরপরে মার্টিন আসো, অনেকগুলো চরিত্র সম্পর্কে জানবো। মার্টিন জ্যাককে তাদের কোম্পানির ঘুষখোর কর্মচারী বলে, ঘুষ খেয়ে ঘুষখোরদের অর্থে বদলে গেছে আপনার, তারা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। এই যে তারা কারা? এটা হচ্ছে কারা? এই মার্টিন কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। মার্টিনের সাথে আরেকটা আছে, এটা হচ্ছে হ্যারিও মার্টিন। এরা কোম্পানির কত টাকা বেতনের কর্মচারী? 70 টাকা। এক একজনের কিন্তু 20,000 টাকার ব্যাংক ব্যালেন্স, মানে 70 টাকা বেতনের কর্মচারী, ব্যাংক ব্যালেন্স 20,000 টাকা। তৎকালীন 20,000 টাকা মানে এই যুগের 20 লাখ টাকার বেশি, এই যুগের কমপক্ষে 20 টাকা, আরো বেশি, 20-30 লাখের উপরে। জর্জ কেউ ওদিন এটা আসবে না। শওকত জং, এটা হচ্ছে তোমার ওই যে শওকত জংয়ের প্রকৃতি হচ্ছে অকর্মণ্য, ক্ষমতালিপ্ত, মাদকাসক্ত, সিরাজ তাকে বিদ্রোহী ঘোষণা করেন, কেমন আসো? এরপরে আরো ক্যারেক্টার যেগুলো পরীক্ষাতে আসে সেটা হচ্ছে এই যে মীর মুন্সি, হ্যাঁ, মীর মুন্সি নবাবের বিশ্বাসী লোক ছিল, কিন্তু রাজবল্লভের বুদ্ধিতে সে নবাবের আসল চিঠি গোপন রেখে নকল চিঠি কোম্পানির কাছে পাঠায়। কমর ব্যাগ, মীর জাফর গুপ্তচর যে ওমর ব্যাগ তার ভাই, সে নিজেও গুপ্তচর। ক্লাইভের সিরিজও ওমর ব্যাগ ধরা পড়ায়, তাকে মোহনলালের নির্দেশ হত্যা করা হয়। তাহলে আর ওমর ব্যাগ হচ্ছে কি? মীর জাফরের গুপ্তচর। এই যে মীর জাফর গুপ্তচর পলাশী গ্রামের লোক, নিপীড়িত ব্যক্তি, ওই যে লবণ বিক্রি না করে কুঠুরির লোকজন তার বাড়িকে জ্বালিয়ে দেয়, তার গর্ভবতী স্ত্রীর উপর ইংরেজ শারীরিক নির্যাতন খুন করে ফেলে। ওয়ালি খান, এটি সম্পর্কে পরীক্ষাতে প্রায় আসে। 1756 সালে ক্যাপ্টেন ক্লাইটনকে যুদ্ধ বন্ধ করার অনুরোধ করে ওয়ালি খান। ইংরেজদের হয়ে যুদ্ধ করেছে কোম্পানির টাকার জন্য, তার বিখ্যাত উক্তি বাঙালি কাপুরুষ নয়, এটা কে বলছে? ওয়ালি খান। মানে ওয়ালি খান একজন বাঙালি, কিন্তু সে ইংরেজদের হয়ে যুদ্ধ করছিল, কিসের জন্য? টাকার জন্য, হ্যাঁ, আসো। এরপরে উইলিয়াম ওয়াটস আর ওয়াটসন, তোমাদের মধ্যে প্যাচ থেকে এই দুজন সম্পর্কে দেখো। উইলিয়াম ওয়াটসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুটিরের পরিচালক ছিলেন উইলিয়াম ওয়াটস। ইংরেজদের সঙ্গে চুক্তি অনুসারে নবাবের দরবারে ইংরেজ প্রতিনিধি হিসেবে প্রবেশাধিকার ছিল তার, হ্যাঁ, নাদুস টুদুস মোটাসোটা দেখতে, সহজ সরল, ওকে দরকার নেই। আর মীর জাফর অন্যান্য বিষয়ের কথা তিনি সর্বদা যোগাযোগ রাখতেন। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের অন্যতম প্রধান সহায়ক নারী ছদ্মবেশে ষড়যন্ত্রে উপস্থিত হয়েছিল, ওই যে ওয়াটস আর ক্লাইভ দুজন উপস্থিত ছিল, আসল। এরপরে নবাব তাকে বন্দী করেছিল, একাধিকবার তাকে শুলে চড়িয়ে হত্যা করার ঘোষণা করেছিল, কিন্তু রাজবল্লভের পরামর্শে তাকে ক্ষমা করে দেয়। আচ্ছা, এরপরে কিন্তু ওয়াটসের স্ত্রী এদেশের পরে যখন হত্যোদ্যম ওয়াটস দেশে ফিরে যান এবং অকালে মারা যায়, ওয়াটস যখন পরবর্তীতে দেশে ফিরে গেছে, মারা গেছে, কিন্তু ওয়াটসের স্ত্রী এদেশের একজন ইংরেজ যুবককে বিয়ে করে থেকে যান, কেমন আসো? এই হচ্ছে আমার ওয়াটসন সম্পর্কে, এর বেশি পরীক্ষা আসে না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়াটস, উইলিয়াম ওয়াটস, আর এটা হচ্ছে ওয়াটসন। মাথায় রাখবো, দুইটা কিন্তু দুই জিনিস। এই ওয়াটসন হচ্ছে ইংরেজ পক্ষে নৌবাহিনীর প্রধান ছিলেন এই অ্যাডমিরাল ওয়াটসন ছিলেন ব্রিটিশ রাজ্যের কমিশন পাওয়া অ্যাডমিরাল। 1756 সালের অক্টোবর মাসে 16 তারিখে মাদ্রাজ থেকে সৈন্য সামন্ত নিয়ে 5খানি যুদ্ধ জাহাজ নিয়ে
কলকাতার দিকে আসছে। কলকাতা তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার দখলে। হ্যাঁ, এরপরে 15 ডিসেম্বর ক্লাইভ এবং ওয়াটসনের সেনাবাহিনী কলকাতা পৌঁছায়। ওয়াটসন মনে মনে ক্লাইভের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করতেন। এই জিনিসটা পরীক্ষাতে আসবে। দেখ, যেটা পরীক্ষাতে আসবে তোকে এটাই পড়াই। এই দেখ, এটা হচ্ছে এই দেখ, ওয়াটসন মনে মনে ক্লাইভের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করতেন। উমিসাদকে ফাঁকি দেওয়ার জন্য যে জাল দলিলে ক্লাইভও মির্জাফর প্রমুখরা সই করেছিলেন, তাতে ওয়াটসন সই দেন। মানে কি, ওই যে তোমার উমিসাদের ফাঁকি দিয়েছে না, তারা 30 লাখ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেয় না, এটা নকল দলিল সাজাইছে। ওই নকল দলিলে ওয়াটসন সই দেয় নাই, তার সই নকল করছিল লুসিংটন। এটা প্রায় পরীক্ষাতে আসে। আসলে সবাইকে আমরা কমেন্ট করি তো, যারা শেষ পর্যন্ত আসো কমেন্ট একটা লাভ দিই, যেভাবে শেষ পর্যন্ত আছে এখনো। হ্যাঁ, কি বলতো, সেটা হচ্ছে কি, তার সই নকল করে লুসিংটন। আর সেন্ট জোন্স গোরস্থানে তার কবর দেওয়া হয়। কেমন আসো? তাহলে এটা হচ্ছে আমার কে, ওয়াটসন। এরপরে ক্যাপ্টেন ক্লেটন, এটা সম্পর্কে প্রায় আসে। ক্যাপ্টেন ক্লেটন, ব্রিটিশ সিংহ বলতে ক্লেটনকে বোঝানো হয়েছে। ক্যাপ্টেন ক্লেটনের কাছে যুদ্ধ বন্ধ করার আদেশ চেয়েছিল ওয়ালি খান। ফোর্ট উইলিয়াম দুর্গে যুদ্ধে ইংরেজদের ক্যাপ্টেন ছিল কে, ক্যাপ্টেন ক্লেটন। কেমন আসে? এরপর হলওয়েল, গাইস হাসপাতালে সিভিল সার্জন ছিল কে? কোন হাসপাতাল? গাইস হাসপাতালে। তার পুরো নাম জন জেফানিয়া হলওয়েল, তার পদবি কি? সার্জন। তাহলে প্রশ্ন আসতে পারে এই নাটকের মধ্যে একজন সিভিল সার্জন বা ডাক্তার কথা আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার হলওয়েলের কথা উল্লেখ আছে। আমরা জানি গাইস হাসপাতালের সিভিল সার্জন ছিলেন। 1732 সালে তিনি সার্জন হয়ে কলকাতায় আসেন। 50 টাকা মাত্র, মানে তার মাইনে ছিল, বেতন ছিল 50 টাকা। এরপর অবৈধভাবে টাকা ইনকাম করা শুরু করে 1752 সালে তিনি 24 পরগনা জমিদারের দায়িত্ব পালন করেন। তিনি ফোর্টের অস্থায়ী গভর্নর নিযুক্ত হন। আসো, এরপরে তিনি অন্ধকূপ হত্যা কাহিনী, মানে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, এটা একটা বানাইছে আর কি, নবাবের বিরুদ্ধে একটা চক্রান্ত করে একটা বানাইছে। এগুলো স্লাইড আছে, এগুলো একটু পড়ে নিও। কেমন আসো? এরপরে রজার জ্যাক, এটা সম্পর্কে পরীক্ষাতে আসে। রজার জ্যাক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। নবাবের আক্রমণের মুখে টিকতে না পারে প্রাণভয় সঙ্গী সাথীদের ফোর্ট উইলিয়াম দুর্গে ফেলে তিনি মেয়েদের নৌকায় চড়ে কলকাতা ছেড়ে ফলতায় পালিয়ে যান। পুনরায় ক্লাইভ কলকাতা অধিকার করলে জ্যাক, এটা জ্যাক হবে না, জ্যাক হবে, জ্যাক গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু পলাশী যুদ্ধের পর কোম্পানি জ্যাকের, এটা ব্র্যাক হবে না, জ্যাকের পরিবর্তে রবার্ট ক্লাইভকে কলকাতার গভর্নর যুক্ত করে। পলাশী যুদ্ধ জয়লাভের পর গভর্নর জ্যাককে মির্জাফর তার রাজকাজ থেকে 2,80,000 টাকা দিয়েছিল। বুঝ, 2,80,000 টাকা দিয়েছিল যখন পলাশী যুদ্ধে ইংরেজরা জিতছিল। এরপর রজার জ্যাক প্রাণভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। তিনি সিরাজউদ্দৌলা, এটা প্রায় পরীক্ষাতে আসে। জ্যাকের বাড়ি কামান দিয়ে উড়িয়ে দিতে রায়দুল্লভকে আদেশ দেখে সিরাজ, আমি চিরকালে ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি, এটা বছরের বন্ধুত্ব আমি বজায় রাখিব। উমিসাদের চিঠিকে জ্যাক সবাইকে পড়ে শোনা, মানে উমিসাদের চিঠি দিছে একটা, এটা জ্যাক সবাইকে পড়ে শোনা। কেমন আসো? এরপরে প্যাশেন্স ইজ দ্য কি ওয়ার্ড, ইয়ং ম্যান মার্টিন ও হ্যারিকে উদ্দেশ্য করে রজার জ্যাক এই কথাটা বলেছিল। আলহামদুলিল্লাহ, পুরো যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। ভিডিওটা প্রয়োজন আরেকবার দেখি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডাবল স্পিড দিয়ে। যারা শেষ পর্যন্ত আসো, এই যে 26 ব্যাচ না 27 ব্যাচ নাকি 28 ব্যাচ, নাকি কমেন্টে জানা। আবারও বলছি, বাংলার পুরো এই প্রসেস দায়িত্ব তুমি ভেরোপত ছেড়ে দাও। যারা এখনো যুক্ত না আমাদের অপরিচিত বাংলা ব্যাচে, এখানে পুরো বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, A to Z গদ্য পদ্য নাটক বর্ণনা ব্যাকরণ বিরোচন নির্মিত অংশ যা আছে A to Z আমার শেষ হবে ইনশাল্লাহ। সো যারা এখনো যুক্ত হয়নি, যুক্ত হয়েছে ইনশাল্লাহ। জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে 750 টাকা সেন্ড মানি করে বাকি তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিও বা আমাদের আবু সুফিয়ান পেজে তুমি স্ক্রিনশট দিও। হ্যাঁ, আর আমাদের এক্সাম ব্যাচ যারা এখনো যুক্ত না, আবারও বলছি, তোমার যদি বাংলা শেষও হয়ে থাকে আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যাও। এখানে তুমি গোটা ইবিআই বাংলা ইংলিশ আইসিটির এক্সাম তুমি ঘরে বসে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি পূর্ণাঙ্গ 100 মার্কের এক্সাম দিতে পারবো। অনেকগুলো এক্সাম দেবো, প্রতিটা পেপারে 15টা করে এক্সাম হবে ইনশাল্লাহ। এবং এইগুলো আমাদের কাছে সাবমিট করবে আমাদের টিম। ভাই নিজে তোমার খাতা দেখবে, বাংলাটা আমি দেখবে, ইংলিশ তোমার ইংলিশ টিচার দেখবে, আইসিটির জন্য একজন আছে, সবাই তো খাতা দেখে তোমাকে মার্ক দেবে। বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, তুমি বুঝতে পারো যে বাংলাতে কত পেয়েছে, তাহলে তোমার কতটুকু গ্যাপ আছে, ইংলিশে কত পেয়েছে, কতটুকু গ্যাপ আছে, তুমি জিনিসটা ধরতে পারবা। যারা যুক্ত হবে এক্সাম ব্যাচে, জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে 499 টাকা সেন্ড মানি করে আমাদের পেজের মধ্যে বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে তুমি স্ক্রিনশট দেও। ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের বিস্তারিত সব আপডেট আমাদের প্রথম কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কানেক্ট হয়ে নিও। আল্লাহ হাফেজ সবাইকে।